আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আমরা এসএসসি বায়োলজি সিরিজ নিয়ে হাজির হয়েছি আজকে, সেটারই 12th পার্ট। চলো ক্লাসটা করি। ওকে, আজকে আমরা শিখব দ্বিপদ নামকরণ পদ্ধতি। তাহলে চলো দেখি। দেখা যায় দ্বিপদ নামকরণ পদ্ধতির ক্ষেত্রে যেহেতু নামে আছে দ্বিপদ নামকরণ, ব্যাপারটা হচ্ছে এমন যে নিশ্চিত কোনো কিছুর আমরা নামকরণ করব, যেটারই পদ্ধতি আমরা জানব। তাহলে এখানে যে দ্বিপদ বলা, তার মানে পদ থাকবে কয়টা? দুইটা। তাহলে এখন দেখব এই দুইটা পদ কোনটা কোনটা হবে এবং কিভাবে বসবে, অল ওভার সব কিছু। তাহলে একটা জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হবে, তাহলে তখনই তাকে বলা হবে দ্বিপদ। প্রথম যে অংশটি থাকবে সেটা হবে গণের নাম, অর্থাৎ জেনাস। আমরা কিন্তু লাস্ট পার্টে শিখেছিলাম শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলো, সেখানে কিন্তু একদম সেকেন্ড লাস্টটাই ছিল গণ বা জেনাস। সেটাই হবে কি এই দ্বিপদ নামকরণের প্রথম অংশ, এবং তারপরে যে অংশ থাকবে অর্থাৎ দ্বিতীয় অংশ, সেটা হবে সেই প্রাণীর প্রজাতির নাম, অর্থাৎ একদম লাস্ট ধাপ, সেটা হচ্ছে স্পিসিস। ওকে, যেমন আমরা যদি গোল আলুর কথা বলি, তাহলে বৈজ্ঞানিক নামটা কেমন হবে? সেটা হচ্ছে সোলানাম টিউবেরোসাম। এখানে যে দুইটা পার্ট রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে কি গণ এবং দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি। তাহলে আমরা দেখি, প্রথম যে সোলানাম রয়েছে এটা হচ্ছে গণ, এবং দ্বিতীয় যে টিউবেরোসাম রয়েছে এটা হবে প্রজাতি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কিন্তু এটা বুঝলাম। আমরা যদি এরকম আরও একটা নাম লিখি, কি করব? আমরা এরকম একটা নাম লিখব। আমরা যদি লিখি, ওকে এক মিনিট, আমরা যদি একটা এরকম নাম লিখতে যাই, সায়েন্টিফিক নেম, আমরা লিখলাম প্যান্থেরা লিও। তোমরা কি জানো এটা হচ্ছে কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম? যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে যেহেতু আমি জিজ্ঞাসা করলাম তোমাদেরকেই যেটা কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম, তাহলে নিশ্চিত আমি এটা এখন বলবো না, রাইট? তাহলে আমরা লিখলাম প্যান্থেরা লিও, যেটা হচ্ছে একটা সায়েন্টিফিক নেম। এই যে ফার্স্ট নেমটা রয়েছে প্যান্থেরা, এটা হচ্ছে এই প্রাণীর গণ। কি এটা? গণ, অর্থাৎ জেনাস। এবং পরে যে লিও ওয়ার্ডটা আছে এটা হবে স্পিসিস, অর্থাৎ প্রজাতি। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? এবার আমরা আসি পরবর্তীতে। এখানে সোলানাম হচ্ছে গণ, যেটা আমরা বললাম, এবং টিউবেরোসাম হচ্ছে প্রজাতির নাম বোঝাবে। যেহেতু এটা দুটি পদ নিয়ে গঠিত, তাই নামকে আমরা কি বলতে পারি? দ্বিপদ নাম। এবং এই নামকরণ পদ্ধতি হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এটার ইংলিশ টার্মটা খেয়াল করতে হবে, সেটা কি? সেটা হলো বাইনোমিয়াল নোমেনক্লেচার। কি এটা? বাইনোমিয়াল নোমেনক্লেচার, অর্থাৎ দ্বিপদ নামকরণ পদ্ধতি। এখন হচ্ছে আমরা আসি এরপরে, এই যে দ্বিপদ নামকরণ যে পদ্ধতিটা রয়েছে, এটার লক্ষ্যটা কি? এটার লক্ষ্যটা কি? আমরা যখন পড়েছিলাম যে শ্রেণীবিন্যাস কি কাকে বলে, তখন আমরা এটাও পড়েছিলাম যে শ্রেণীবিন্যাসের লক্ষ্যটা কি। ঠিক তেমনভাবে আমরা যেহেতু এখন পড়ছি দ্বিপদ নামকরণ কি, কয়টা পদ থাকবে, কাকে বলে, তখন আমাদের এটাও জানতে হবে যেটা করাটার লক্ষ্যটা কি। তাহলে আমরা দেখব এটার লক্ষ্য হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। তাহলে এখানে মেন কনসার্নটা হলো এটা, যেন আমরা এই বিশ্বের সকল ধরনের বৈচিত্র্যময় ভিন্ন ভিন্ন উদ্ভিদ প্রাণী অর্থাৎ জীবদেরকে আলাদাভাবে স্পেসিফিকভাবে আমরা চিনতে পারি, সেটার জন্য এরকম নাম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন দেখা যায় যদি আমরা একটা সার্টেন নাম বাংলাদেশে বলছি, এই প্রাণীর নাম এটা, এখন নিশ্চিত এই বাংলা টার্মটা তো কেউ ইংলিশে ইউজ করবে না বা বাইরের দেশে ইউজ করবে না, রাইট? তখন দেখা যাবে আমি যাকে বাঘ বললাম সে কিন্তু বাইরের দেশের একজন বাঘ বুঝবে না। তো এটার জন্যই কিন্তু এই দ্বিপদ নামকরণ পদ্ধতিটা কি করা হয়েছে? ব্যবস্থা করা হয়েছে। ওকে, আমরা এবার আসি আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে যেগুলো মেনে এই নামকরণ করতে হবে। যেমন আমি তোমার মন গড়া সিস্টেমে করলেই হবে না যে আমার যে নাম মন চাইল আমি একদম বাগডম দিলাম, এটা কিন্তু অবশ্যই করা যাবে না। তাহলে ব্যাপারটা কি?
যদি বলা হয় উদ্ভিদের কথা, কার কথা? উদ্ভিদের কথা, সেক্ষেত্রে উদ্ভিদের নামটা কি মেনটেন করতে হবে? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, সংক্ষেপে যেটাকে বলে ICBN। এবং যদি কথা বলা হয় প্রাণীর, তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার, সংক্ষেপে ICZN। এখন এই যে দুটো নাম বলা হলো, এরকম স্বীকৃত নিয়মানুসারে হতে হবে। তার মানে এই দুইটা হলো রুলস, একটা হচ্ছে উদ্ভিদের জন্য, একটা হলো প্রাণীর জন্য। এই অনুযায়ী কি করতে হবে? বৈজ্ঞানিক নাম রাখতে হবে। তাহলে একটা উদ্ভিদের জন্য, একটা প্রাণীর জন্য, একটা হলো ICBN, একটা হলো ICZN। এই দুটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 1 নম্বরের জন্য। দেখা যায় যে এটা MCQ এবং ক উভয় জায়গাতে চলে আসে। ঠিক আছে, আমরা এরপরে যাই। আমরা যদি এরপর একটু দেখি কথাটা কি, এই যে কোড, এটা আসলে পুস্তক আকারে অর্থাৎ একটা বই আকারে লিখিত একটি দলিল, এবং নামকরণ হবে ল্যাটিনে, এবং নামকরণটা হবে কোন ভাষায় বা কোন ল্যাঙ্গুয়েজে? সেটা হচ্ছে ল্যাটিনে। আচ্ছা, এখন আসবো আমরা একটা সালে, 1753 সাল। আবারও সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের কথা পাচ্ছি আমরা। তিনি একটা বই রচনা করেছিলেন। কি একটা বই? এটার নামটা অতি গুরুত্বপূর্ণ, স্পিসিস প্ল্যান্টারাম। নামটা কি? স্পিসিস প্ল্যান্টারাম। তাহলে দেখা যায় আমাদের কিন্তু এই কোশ্চেনটা আসে যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, নাম কি? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস একটা বই লিখেন স্পিসিস প্ল্যান্টারাম, এবং সালটা হলো 1753 সাল। এটা MCQতে অনেকবার আসে এবং অবশ্যই তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এবার আসি, এই যে বইটা করা হয়, এটা আসলে উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, মানে অনেক প্রসার ঘটায় অনেক কিছুর। ওকে, এটার মাধ্যমে কিন্তু তিনি আসলে এই দ্বিপদ নামকরণ পদ্ধতিটা প্রবর্তন করেন বা প্রস্তাব করেন, এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তাহলে 3টা কোশ্চেন পাচ্ছি আমরা। ক্যারোলাস লিনিয়াস একটা বই লেখেন, নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টারাম। সেখানেই তিনি কি করেন? দ্বিপদ নামকরণ পদ্ধতির কথাটা বলেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তাহলে এখানে 3টা স্টেটমেন্ট যেটা গুরুত্বপূর্ণ। ওকে, আমরা এর পরে আসি। তিনি প্রথম কি করে? এই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ এবং প্রজাতি ধাপগুলো ব্যবহার করেন। তাহলে তিনি কিন্তু ফার্স্ট। তাহলে আমাদের যদি কোশ্চেন করা হয় দ্বিপদ নামকরণ প্রবর্তককে, তাহলে অবশ্যই হবে ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটা কি চমৎকার উদ্ভাবন, চমৎকার উদ্ভাবন। এখন এরপরে আমরা শিখব আসলে পদ্ধতি বা রুলসগুলো। তাহলে আমরা একটু শিখি। আচ্ছা, মেইনলি আমি যদি আগে বলি, যেটা আমরা বললাম কি, যেটা হবে ল্যাটিন ভাষায়। এখন যদি আমরা ল্যাটিন শব্দে না পড়ি, অ্যাটলিস্ট সেই আঙ্গিকে কিন্তু নামগুলো রাখতে হবে। যেমন এখানে একটা কথা আছে যে একটা ব্যাঙ পাওয়া গিয়েছিল, সেটা কোথায়? ঢাকায়, কেবল ঢাকায়, এবং সেটার নামকরণ করা হয়েছিল জাকেরানা ঢাকা। কি পাচ্ছি নামটা? জাকেরানা ঢাকা। এরকম কেন করা হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকির হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জাকেরানা রাখা হয়েছে। তাহলে জাকেরানা হচ্ছে একজনের নাম, এবং কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম রাখা হয়েছিল? সেটা হচ্ছে একটা ব্যাঙ, এবং নামটা হচ্ছে জাকেরানা ঢাকা। ঢাকায় পাওয়া যাচ্ছে এবং জাকেরানা নাম অনুসারে এই জাকেরানাটা দেওয়া হয়েছে। এখন এটা যে নামটা রাখা হয়েছে, এটা কিন্তু কি বলা হচ্ছে? রাখতে হবে ল্যাটিন ভাষায়, অথবা উপস্থাপন করতে হবে ল্যাটিন ভাষার মতো করে। ফার্স্ট পয়েন্টে আশা করি ক্লিয়ার সবার কাছে। এবার আসি এর পরের পয়েন্টে, সেটা হলো বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে।
না হলে কিন্তু দ্বিপদ নামকরণই হয় না, দুইটা পদ বা দুইটা অংশ মাস্ট থাকতে হবে। এবং প্রথমটা কি হবে? প্রথমটা হবে গণ, কি হবে? প্রথমটা হবে জেনাস এবং তারপরেরটা হবে স্পিসিস। ওকে, তাহলে আমরা দেখি প্রথমটা হবে গণ এবং দ্বিতীয়টা হবে প্রজাতি বা স্পিসিস। এরপর আসি, একটা এখানে নাম দেওয়া আছে, এটা একটা সায়েন্টিফিক নেম, এটা হচ্ছে রুই মাছের সায়েন্টিফিক নেম, যেটা হচ্ছে ল্যাবেও রোহিতা। এখন এখানেও দুইটা পার্ট আছে, দুইটা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে গণ এবং পরের অংশটা কি? প্রজাতি। তাহলে আমরা কিন্তু এখানে সেকেন্ড রুলটাও কমপ্লিট করে ফেললাম। এরপর আসি পরেরটাতে, জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য অর্থাৎ ইউনিক হতে হবে। এমন হওয়া যাবে না যে আমি 4-5টা প্রাণীর একই নাম রেখে দিলাম, এটা কিন্তু করা যাবে না, কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। তাহলে প্রত্যেকটা নামকে কি হতে হবে? ইউনিক হতে হবে। ওকে, এরপর আসি, আমরা যে বৈজ্ঞানিক নাম লিখব এটার যে প্রথম অংশর প্রথম অক্ষর থাকবে, যেমন আমরা যখন লিখেছিলাম প্যানথেরা লিও, এই যে প্রথম অংশের প্রথম অক্ষর এটা কিন্তু বড় অক্ষর ছিল, ক্যাপিটাল লেটারে ছিল, এবং যখন আমরা জেনাসে আসলাম সেটা কিন্তু পুরোটুকু ছোট হাতের অক্ষর। তার মানে মেইনলি একটা বৈজ্ঞানিক নামের কি হবে? জেনাস পার্টের ফার্স্ট যে লেটার সেটা হবে ক্যাপিটাল লেটারে এবং বাদবাকি সব কিছুই হবে স্মল লেটারে। এটা অবশ্যই মনে রাখতে হবে এবং এই রুলসটা ফলো করতেই হবে। এখন যেটা কথা আছে সেটা হলো, এই যে আমরা তো হাতে লিখছি, অনেক সময় এটা বইয়ে মুদ্রণ করা হবে বা প্রিন্টিংয়ের ক্ষেত্রে লেখা হবে, তখন কি কোনো রুলস মেনটেন করতে হবে? হ্যাঁ, করতে হবে। সেটা হচ্ছে কি, যদি মুদ্রণ করা হয় তখন ইটালিক অক্ষরে সর্বদা লিখতে হবে, অর্থাৎ একটু বাঁকানো থাকবে ব্যাপারটাকে, এটা হচ্ছে ইটালিক। যেমন এখানে ধানের বৈজ্ঞানিক নাম লেখা হয়েছে ওরাইজা স্যাটিভা এবং কাতল মাছেরটা লেখা হয়েছে কাতলা কাতলা, এটা কিন্তু একটু বাঁকানো, খেয়াল করলেই বুঝবা একটু বাঁকানো, এটাকেই বলে ইটালিক অক্ষরে লেখা। এখন কোশ্চেন হচ্ছে, আমি যখন হাত লিখবো তখন তো আমি ইটালিক পারবো না, সবাই আমরা ইটালিক পারি না, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব, আমরা লেখার পরে এই যে আন্ডারলাইন করে দিব। কি করব? আন্ডারলাইন করে দিব। অর্থাৎ আমরা যদি লিখি প্যানথেরা লিও, আমরা সুন্দর মতো গণের নিচে এবং প্রজাতির নিচে দাগ দিব। ওকে, আমরা এরপর আসি, ওকে আমরা এরপরে আসব, যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করে ফেলে। আমরা কিন্তু একটা রুলস জেনেছিলাম যে প্রত্যেকটা নাম কি ইউনিক হতে হবে, একাধিক প্রাণী এক নাম হতে পারে না। কিন্তু হতেই পারে যে ডিফারেন্ট টাইম লাইনে ডিফারেন্ট মানুষজন কি করলো, ভিন্ন কোনো প্রাণীর একই নাম ভুলে রেখে দিল, এরকম কিন্তু হতেই পারে। যদি এরকম হয় তাহলে আসলে কি করতে হবে? তখন অবশ্যই দুইটা প্রাণী একই নাম রাখতে পারবে না। যদি দেখা যায় দুটি প্রাণীর নাম একই হয়ে গেছে, যে একজন হচ্ছে নাম রাখলো আবার দ্বিতীয় জনের নাম রাখলো, কিন্তু একজন তো অবশ্যই আগে নামটা রেখেছে, সেটাই হবে গ্রহণযোগ্য এবং পরের নামটি কি হবে? বাতিল হবে। এই কাজটা হচ্ছে অগ্রাধিকার আইন অনুযায়ী। কি অনুযায়ী? অগ্রাধিকার আইন অনুযায়ী। তাহলে আমরা এখানে আসি, যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করে তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। এটা হচ্ছে আরেকটা কেস যেখানে দেখা যাবে যে একটা জীব এর তার অনেকগুলো নাম রয়েছে, এখানে একটা নাম, এখানে আরেকটা নাম, এখানে আরেকটা নাম। এরকম যদি হয় তাও কিন্তু এই একজনের জন্য এতগুলো নাম ক্যারি করা যাবে না, একটা মাত্র নাম হতে হবে। সেক্ষেত্রে যেটা আগে রাখা হয়েছে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য হবে এবং এটা করা হচ্ছে কি অগ্রাধিকার আইন অনুযায়ী। এখানেও কিন্তু অগ্রাধিকার আইনটা
কাজ করছে। ওকে, এরপরে আমরা পরের রুলসে আসবো। যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, অর্থাৎ ফার্স্ট যদি কেউ বৈজ্ঞানিক নামকরণ করে ফেলে, তখন তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে অ্যাড করে দিতে হবে। উদাহরণটা দেখি, এখানে মানুষের নামকরণ রয়েছে হোমোসেপিয়েন্স এবং তারপরে একটা এল দেওয়া এবং তারপর একটা সাল দেওয়া। এই এল ফর ক্যারোলাস লিনিয়াস, এখানে লিনিয়াসের এল দেওয়া আছে, অর্থাৎ যে নামকরণ করলো তারও শর্ট ফর্ম থাকলো, সালটাও থাকলো এবং প্রাণীর নামটাও থাকলো, এভাবেই লিখতে হবে। এরপরে রয়েছে ধানের ওরাইজা সেটিভা এল, তারপর রয়েছে 1753, এখানেও লিনিয়াসের এল এবং সাল এবং উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা উল্লেখ করা রয়েছে। ওকে, আমরা এরপর আবার আসি। এখন আমরা কিন্তু রুলসগুলো পড়ে ফেললাম। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কিছু বৈজ্ঞানিক নাম পড়তে হবে। কি পড়তে হবে? কিছু বৈজ্ঞানিক নাম। তাহলে আমরা কি করব? আমরা নামগুলো পড়ব। তাহলে চলো যাই, আমরা দেখি নামগুলো কি আছে। প্রথমে আসি ধান। আমরা কিন্তু পড়ার মধ্যে পেয়ে গেছিলাম ধানের নামটা কি হবে? ওরাইজা স্যাটিভা। কি হবে? ওরাইজা স্যাটিভা। আমরা যখন খাতায় লিখব হাতে, তখন আমরা অবশ্যই কি করব? আমাদের কাজটা হবে এমন যে আমরা নিচে প্রত্যেকটার গণ এবং প্রজাতির নিচে দাগ দিব। ওকে, আবার আমরা চলে আসি পাট। কি আছে নামটা? পাট। এটার বৈজ্ঞানিক নামটা কি হবে? কর্কোরাস ক্যাপসুলারিস। কি হবে? কর্কোরাস ক্যাপসুলারিস। এখন কোশ্চেন হচ্ছে এটা যে আমি এগুলো মনে রাখবো কিভাবে? ব্যাপারটা হচ্ছে এমন যে তোমাকে একদম অ্যাকুরেট কি করতে হবে? প্রোনাউন্সিয়েশন করে মনে রাখতে হবে এবং একটু কষ্ট করে বারবার মেমোরাইজ করতে হবে, একটু খাতায়ও লিখতে হবে। কেননা তোমার এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে নিচের কোনটি ধানের বৈজ্ঞানিক নাম, অপশন থাকবে 4টা, তোমাকে সেটা বুঝে অ্যান্সার করতে হবে। আবার দেখা যায় প্রায় কাছাকাছি দেখতে সব কিছু থাকলো, জাস্ট বানানটা ভুল করলো, তখন তোমাকে অপশন দেখে যাচাই করে রাইট অ্যান্সারটা চুজ করতে হবে। ওকে, এবার আসি আমরা। আম রয়েছে, যেটা সায়েন্টিফিক নেম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তারপর রয়েছে কাঁঠাল, যেটা হলো আর্টোকার্পাস হেটেরোফাইলাস। আর্টোকার্পাস হেটেরোফাইলাস। এখানে কিন্তু 2টা এল রয়েছে। কয়টা এল? 2টা। ওকে, এরপর আমরা আসি শাপলাতে। এটা হচ্ছে নিমফেইয়া নওচালি। এখন দেখা যায় আমরা এখানে পড়ছি যে শাপলা হলো সায়েন্টিফিক নেম নিমফেইয়া নওচালি। আমরা কিন্তু এটাও জানি যে আমাদের জাতীয় ফুল কি? শাপলা। এখন দেখা যায় কোশ্চেনে এরকম থাকতে পারে নিচের কোনটি জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম। আবার তোমরা ভুল করে শাপলা কি পদ্ম এটা আবার করা যাবে না। আমাদের মনে রাখতে হবে যে সেটা হবে শাপলা এবং নামটা কি? নিমফেইয়া নওচালি। ওকে, আমরা এরপর আসি জবাতে, যার নামটা হিবিস্কাস রোজা সাইনেনসিস। এখন এখানে কিন্তু একটা হাইফেন আছে ছোট করে, এটা খেয়াল করতে হবে। এবং যখন আমরা আন্ডারলাইন করব, আমরা হিবিস্কাসের নিচে দাগ দিব এবং রোজা সাইনেনসিসের নিচে দাগ দিব। এখানে কিন্তু 3টা দাগ হবে না, 2টা দাগ হবে, কারণ পদ 2টা, দ্বিপদ নামকরণ। ওকে, আমরা এরপরে আবার আসি কলেরা জীবাণু। এটা কি হবে? ভিব্রিও কলেরা। এখন আমরা মুখে বলছি কলেরা, বাট লাস্টে একটা ই আছে। কি আছে? লাস্টে একটা ই আছে। এটা কিন্তু একদম ভুল করা যাবে না। ওকে, এরপর আসি ম্যালেরিয়া জীবাণু। এটা হবে প্লাজমোডিয়াম ভাইভেক্স। কি হবে? প্লাজমোডিয়াম ভাইভেক্স। ওকে, এরপরে আছে আরশোলা, যেটা অনেকে ভয় পায় অনেকে ভয় পায় না, ব্যাপার না। এটা হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা। কি হবে? পেরিপ্লানেটা আমেরিকানা। এবং বারবার করে বলছি আমাদের কিন্তু অবশ্যই গণের নিচে এবং প্রজাতির নিচে দাগ দিতে হবে। ওকে, আমরা এরপর বাকি নামগুলো একটু দেখব। মৌমাছিতে আসি। মৌমাছি হলো অ্যাপিস ইন্ডিকা। নামেরটা কি হবে? অ্যাপিস ইন্ডিকা। এখানে কিন্তু আই আছে, নট ই, APIS, অ্যাপিস ইন্ডিকা।
এরপর রয়েছে ইলিশ, যেটা হচ্ছে টেনুয়ালোসা ইলিশা। তাহলে জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম কি হবে? জাতীয় মাছ কি? ইলিশ। বৈজ্ঞানিক নাম কি হবে? টেনুয়ালোসা ইলিশা। ওকে, আমরা এরপরে যাই। আমাদের আর বেশি নেই। কোনো ব্যাঙ, সেটা হচ্ছে কি ডাক্টাফ্রাইনাস মেলানোস্টিকটাস। বানানটা খুবই কঠিন মনে হচ্ছে, সাবধানে দেখব। ডাক্টাফ্রাইনাস মেলানোস্টিকটাস। এখানে আবার ব্র্যাকেটে আরেকটা নাম দেওয়া আছে, এটা হচ্ছে একটু ছোট, বুফো মেলানোস্টিকটাস। এখন অনেকে ভাবতে পারো দুইটা নাম দেওয়া আছে, আমি একটা পড়লে হয় না? এখন কেন হবে না বলি। ধরো কেউ কি করলো, কেউ শুধুমাত্র এটা পড়লো, সে ভাবলো আমি ডাক্টাফ্রাইনাস পার্টটা পড়বো না, খুবই ভালো কথা। কিন্তু দেখা গেল অপশন আসলে একটা কোশ্চেন দিল যে নিচের কোনটি কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম। অপশন থাকলো এই চারটা, কিন্তু এটা থাকলো না। তখন কি সে পারবে? তখন কিন্তু সে পারবে না। এই জন্য আমাদের উচিত কি, আমরা দুটো নামই পড়ব, ডাক্টাফ্রাইনাস মেলানোস্টিকটাস এবং বুফো মেলানোস্টিকটাস, রাইট? আমরা এরপর আসি, আছে দোয়েল, যেটা হচ্ছে কপসিকাস সাউলারিস। কি হবে? কপসিকাস সাউলারিস। ওকে, এরপর রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা হবে প্যান্থেরা টাইগ্রিস। এটা কি? প্যান্থেরা টাইগ্রিস। এই যেখানে কিন্তু লেখা প্যান্থেরা টাইগ্রিস, এখানে টাইগ্রিস আছে, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর আমরা যদি বলি প্যান্থেরা লিও, তাহলে কোনটা? প্যান্থেরা লিও, এটা হচ্ছে লায়নের। এটা কার? লায়নের। অর্থাৎ এখানে অ্যানিমেলটা হচ্ছে লায়ন। ক্লিয়ার ব্যাপারটা? আমরা এখন এরপরে দেখব, এটা হচ্ছে মানুষ, যেটা আমরা জানি হোমো সেপিয়েন্স। তাহলে এটা কি হবে? মানুষটা হবে হোমো সেপিয়েন্স। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু বারবার মনে রাখবো যে আমরা নাম লেখার পরে কি করব, এখানে দাগ দিব। আমরা তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দাগ দিয়ে দিব, এটা কিন্তু একদমই ভুল করা যাবে না। গণের নিচে এবং প্রজাতির নিচে আমরা দাগ দিব। ওকে, আমরা পরে আসি। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তাহলে আমার মনে হয় যে আমরা সবাই কিন্তু ক্লাসগুলো করলাম এবং ভালোমতো পড়াগুলো বুঝলাম। এরপরে তোমাদের কাজ হচ্ছে বাসায় ভালো মতো করে বইটা একবার দেখে নেওয়া। অর্থাৎ ফার্স্টে আমরা ক্লাসগুলো করব, পড়াগুলো বুঝে নিব, তারপর নিজে বইটা খুলে রিভিশন দিব। তাহলে আমাদের কি হবে, কমপ্লিট প্রিপারেশনটা হয়ে যাবে। তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।